গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টের কারণে গত কয়েকদিন ধরে আইটি সেক্টরে একটা হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ড আমরা ফলো করতে পারছি। যদি আপনি প্রিভিয়াস 10টা ট্রেডিং সেশন দেখেন, যেখানে আপনি ইজিলি বুঝতে পারবেন ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট আইটি কোম্পানিগুলো একটা হিউজ ডাউন ট্রেন্ডে চলে এসছে। মাত্র 10টা ট্রেডিং সেশনের মধ্যে ম্যাক্সিমাম জায়েন্ট কোম্পানিগুলোতে 10%-এর কাছাকাছি কারেকশন আমরা দেখতে পেয়েছি। যদি এই সময় আপনি আইটি কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করতে পারেন, তাহলে ডেফিনেটলি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যদি আপনি অ্যাকুমুলেট করতে পারেন, এখানে একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বলে আমি মনে করি। তাই আজকের ভিডিওতে একটা ইন্ডিয়ার জায়েন্ট আইটি কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিটা ফান্ডামেন্টালি সুপার গ্রেট এবং কোম্পানিটার ডাউনসাইড রিস্ক যতটাই কম, আপসাইড পোটেনশিয়াল ততটা বেশি। কারণ কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন। আজকের ভিডিওতে এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটা নিয়ে ডিসকাস করব এবং এলটিআই মাইন্ডট্রি কোম্পানি ওয়াইড রেঞ্জ অফ আইটি সার্ভিস প্রোভাইড করে। যেরকম কোম্পানি যে সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করে, যার মধ্যে থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ সলিউশন, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সার্ভিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং অ্যানালিটিক্স, এই সমস্ত সার্ভিসগুলি কোম্পানি প্রোভাইড করে। যেখানে ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়েন্ট কোম্পানিগুলো যদি আপনি দেখেন, তাহলে ম্যাক্সিমাম কোম্পানির রেভিনিউ কোথা থেকে জেনারেট হয়? ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে। অলমোস্ট 70 থেকে 80% রেভিনিউ ডিপেন্ড করে ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর। এবং রিসেন্টলি এই যে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলোতে ডাউন ট্রেন্ড এসছে, এর মেন রিজন কি সেটা যদি আপনি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখেন, তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। যেখানে যদি আপনি এলটিআই মাইন্ডট্রি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখেন, তাহলে এলটিআই মাইন্ডট্রি কোম্পানির রেভিনিউ ব্রেকআপের মধ্যে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস থেকে কোম্পানি 32% রেভিনিউ জেনারেট করে। এবং আমরা জানি গ্লোবালি নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, ওখানে ইকোনমি স্লোডাউন চলছে, যে কারণে আমরা প্রিভিয়াস কয়েক মাসে দেখতে পেয়েছি যে ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম বড় বড় জায়েন্ট ব্যাংকিং কোম্পানিগুলো কোল্যাপস কেস এসছে এবং ব্যাংকিং কোম্পানিগুলো একটু ট্রাভেল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ইন্টারেস্ট রেট হাইক করা হয়েছে। এবং ইন্ডিয়ার এই যে বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো, তাদের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট হয় ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস থেকে, এবং তাদের ম্যাক্সিমাম রেভিনিউ তারা জেনারেট করে গ্লোবাল মার্কেট থেকে, ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে। ইউএসএ এবং ইউরোপিয়ার ম্যাক্সিমাম বড় বড় যে জায়েন্ট আইটি মানে জায়েন্ট ব্যাংকিং কোম্পানিগুলো আছে, সেগুলোতে স্লোডাউনের কারণে ইন্ডিয়ান আইটি কোম্পানি একটু ট্রাভেল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এখানে যখনই ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তখন ওখানে যখন কোয়ান্টিটেটিভ ইজিং যখন স্টার্ট হবে, তখন কিন্তু অবশ্যই এই জায়েন্ট যে ব্যাংকিং কোম্পানিগুলো আছে, তারা তাদের এক্সপেন্সকে, মানে আইটি সেগমেন্টে তাদের তারা এক্সপেন্স করতো, সেই খরচাকে তারা বাড়িয়ে দেবে, যার সোজাসুজি বেনিফিট কিন্তু ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো পেয়ে যাবে। এবং ওভারঅল গ্লোবালি যদি আপনি দেখেন, তাহলে ইন্ডিয়া কিন্তু একটা জায়েন্ট আইটি হাব রূপে পরিচিত হচ্ছে, যে কারণে সোজাসুজি বেনিফিট ইন্ডিয়ান কোম্পানি পেয়ে যাবে। এবং এই ইন্ডিয়ান ম্যাক্সিমাম জায়েন্ট আইটি কোম্পানিগুলোর কিন্তু ফিউচার সুপার গ্রেট, কারণ আইটি সেগমেন্ট এখান থেকে হিউজ পরিমাণে গ্রো করবে, এই নিয়ে কোনো দ্বিধা থাকা উচিতই নয়। এবং এলএনটি মাইন্ডট্রি কোম্পানি যদি রেভিনিউ ব্রেকআপের কথা বলতে হয়, যেখানে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টর থেকে 32% রেভিনিউ জেনারেট করে, এবং ইন্স্যুরেন্স সেগমেন্ট থেকে 14% রেভিনিউ জেনারেট করে, ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে 16% রেভিনিউ জেনারেট হয়, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সেগমেন্ট থেকে 12% রেভিনিউ জেনারেট করে, রিটেইল, ফার্মা, গুডস এবং কনজিউমার সেগমেন্ট থেকে 10% রেভিনিউ জেনারেট হয়, এবং এনার্জি থেকে 9% রেভিনিউ জেনারেট হয়। এবং ওভারঅল যদি আপনি এলটিআই মাইন্ডট্রি কোম্পানির কথা বলেন, তাহলে তার 30% রেভিনিউ কিন্তু ব্যাংকিং সেগমেন্ট থেকে আসে, যেটা নিয়ার ফিউচারে ওখানে ব্যাংকিং প্রত্যেকটা কোম্পানি যখনই ওখানে ফ্যাট তাদের ইন্টারেস্ট রেটকে ডিক্রিজ করবে, তখন কিন্তু অবশ্যই কোয়ান্টিটেটিভ ইজিনিং কারণে ওখানে কিন্তু ব্যাংকিং সেগমেন্ট হিউজ পরিমাণে গ্রো করবে। এবং ব্যাংকিং সেগমেন্ট যখন ওখান থেকে টার্ন অ্যারাউন্ড হবে, তখন কিন্তু তাদের এক্সপেন্সকে, আইটি এক্সপেন্সকে ইনক্রিজ করবে, যার বেনিফিট এই এলটিআই মাইন্ডট্রি কোম্পানিও পেয়ে যাবে। যদি এলটিআই মাইন্ডট্রি কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হয়, যেখানে এই কোম্পানি 500-র উপর ক্লায়েন্ট, গ্লোবাল ক্লায়েন্ট কোম্পানি হ্যান্ডেল করে থাকে, এবং এই যে 500 গ্লোবাল ক্লায়েন্ট হ্যান্ডেল করে, যার মধ্যে গ্লোবাল টপ 500 ফরচুন কোম্পানিগুলোর মধ্যে অলমোস্ট 70 থেকে 80 খানা ফরচুন 500 কোম্পানি কিন্তু এলটিআই মাইন্ডট্রি কোম্পানির
মেন ক্লায়েন্ট লিস্টের মধ্যে চলে আসে। সুতরাং কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল সুপার গ্রেট, কোম্পানির বিজনেস নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, সুপার গ্রেট ফান্ডামেন্টাল। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটা একবার বোঝার চেষ্টা করি, কারণ কোম্পানি যদি ফিনান্সিয়ালি স্ট্রং হয় তাহলে নিয়ার ফিউচারে সুপার গ্রেট যদি কোম্পানির গ্রোয়িং সেগমেন্ট থেকে বিলং করে তাহলে ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট ওখানে হবেই বলে আমরা এক্সপেক্ট করতে পারি। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। আমি স্ক্রিনারে LTI মাইন্ডট্রি কোম্পানি ওপেন করে নিয়েছি। যদি সবার প্রথমে কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, তো এটা জায়েন্ট, একটা ইন্ডিয়ার জায়েন্ট আইটি কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন 1,23,100 কোটি টাকা, এবং এই দুটো কোম্পানি মার্জার হওয়ার পরেই কিন্তু এই মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি তৈরি করেছে, তা না হলে কিন্তু দুটো মিড ক্যাপ আইটি কোম্পানি ছিল। মার্জার হওয়ার পরে কিন্তু কোম্পানির বিজনেস আরও অনেক স্ট্রং হয়েছে বলে আমি মনে করি, যেখানে নিয়ার ফিউচারে গ্রোথ পোটেনশিয়াল আরও কোম্পানি অনেক বাড়িয়ে ফেলেছে। কোম্পানি যদি আপনি পি রেশিও দেখেন তাহলে 35.6 পি রেশিওতে কোম্পানিটা পাচ্ছেন, যে কোম্পানি অলমোস্ট 36% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 28% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। মানে কোম্পানি নিজের ক্যাপিটালকে সঠিকভাবে ইউজ করতে পারে এবং সেখান থেকে এনাফ সাফিসিয়েন্ট নেট প্রফিট কোম্পানি জেনারেট করতে পারে। যদি কোম্পানির ডেটের কথা বলতে হয় তাহলে কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.09। এবং যদি আপনি কোম্পানির এখানে প্রাইস দেখেন, কারেন্ট প্রাইস চলছে 4,160 টাকা, তার এগেনস্টে কোম্পানি এক বছরে হাই বানিয়েছিল 5,361 টাকা। এবং যদি আপনি কোম্পানির পিইজি রেশিও হিসেবে দেখেন তাহলে কোম্পানি 1.86-এর পিইজি রেশিওতে ট্রেড করছে, কারণ কোম্পানি হাই গ্রোথ কোম্পানি ফান্ডামেন্টালি সুপার গ্রেট, ফিনান্সিয়ালি সুপার গ্রেট, যে কারণে একটু হাই ভ্যালুয়েশনে কোম্পানিটা দেখাচ্ছে। কিন্তু এই প্রাইসে অবশ্যই অ্যাকুমুলেট করা যায় বলে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা মনে করি। এবং যদি আপনি কোম্পানির শেয়ারের প্রাইস দেখেন তাহলে রিসেন্টলি কোম্পানি 50 ডেজ এমনকি 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, যেটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে ডিসেম্বর 2019-এ কোম্পানি সেল করেছিল 2,811 কোটি টাকা, যেটা নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 3,153 কোটি টাকা, এবং তারপর নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 6,881 কোটি টাকা, এবং লেটেস্ট যদি ডিসেম্বরে দেখেন যেটা 8,620 কোটি টাকা। কন্টিনিউয়াসলি কোম্পানির স্টেবল গ্রোথ কোয়ার্টারলি বেসিসে দেখাচ্ছে, টপ লাইন ফার্স্ট ক্লাস গ্রোথ আছে। এবং যদি আপনি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট দেখেন তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট 528 কোটি টাকা, তারপর নেক্সট ইয়ার 732 কোটি টাকা, 1,426 কোটি টাকা, এবং লেটেস্ট 1,375 কোটি টাকা। কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে কোম্পানির নেট প্রফিট 377 কোটি টাকা, তারপর নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 519 কোটি টাকা, তারপর 1,050 কোটি টাকা, এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 1,001 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করেছে। স্টেবল গ্রোথ এখানেও দেখাচ্ছে। যদি ইয়ারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনি কোম্পানির সেল দেখেন তাহলে 3,182 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ করে কোম্পানির ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করেছে 25,672 কোটি টাকা। এবং যদি আপনি প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করেন তাহলে কোম্পানি যেখানে প্রিভিয়াস ইয়ারে 15,669 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছিল সেটা 25,672 কোটি টাকাতে নিয়ে গেছে। দেখুন মাত্র 3,000 কোটি টাকা থেকে গ্রো করে 2012 থেকে গ্রো করে কোম্পানি ট্রেলিং 12 মান্থে 25,672 কোটি টাকাতে নিয়ে গেছে। কোম্পানির টপ লাইন ফার্স্ট ক্লাস কোম্পানি গ্রো করছে। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন মাত্র 419 কোটি টাকা থেকে গ্রো করতে করতে কোম্পানির ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে, যেখানে ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলো তাদের আপনি দেখতে পাচ্ছেন যে খুব একটা গ্রোথ দেখাতে পারছে না। এরকম গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টের পরেও কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট এবং হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে। অলমোস্ট ম্যাক্সিমাম যে জায়েন্ট কোম্পানিগুলো আপনি দেখবেন নেট প্রফিট কিন্তু তারা হাইয়েস্ট পোস্ট করতে পারে না, কিন্তু এই কোম্পানি গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টের পরেও কিন্তু হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে, যেটা কোম্পানির স্ট্রেংথ প্রুফ করে। এবং যদি আপনি কোম্পানির এখানে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দেখেন তাহলে দেখুন কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে অ্যাভারেজ 19%, 3 বছরে 18% এবং টিটিএমে 48%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ
10 বছরে 19%, 5 বছরে 19%, 3 বছরে 15% এবং টিটিএমে 31%। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন 10 বছরে 34% অ্যাভারেজ, খুবই ভালো, 5 বছরে 31%, 3 বছরে 29% এবং লাস্ট ইয়ারে 29%। এই যে রিটার্ন অন ইকুইটি আপনি 29% দেখছেন লাস্ট ইয়ারে, এটা কমার কারণ কি আছে? কারণ গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টের কারণে নেট প্রফিটে একটু এফেক্ট আসছে, যার পর কোম্পানি হাইয়েস্ট এবার নেট প্রফিট কিন্তু পোস্ট করছে। এবার গ্লোবাল সেন্টিমেন্ট যখনই পজিটিভে আসবে তখন কোম্পানি কিন্তু আরও অনেক বেশি জেনারেট করবে। যদি আমরা কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে রিজার্ভ মানে ক্যাশ আছে 9,175 কোটি টাকা, যার এগেনস্টে কোম্পানির বড়োয়িং মানে ঋণ নেওয়া আছে মাত্র 824 কোটি টাকা, মানে অলমোস্ট ডেট ফ্রি হিসেবে আপনি কনসিডার করতে পারেন। এবং দেখুন এই আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে ওয়ার্কিং প্রোগ্রেস মানে সিডাব্লিউআইপি কিন্তু অতটা ভ্যারি করে না, কিন্তু এই কোম্পানি তার সিডাব্লিউআইপিও কিন্তু ইনক্রিজ করছে। এক্ষেত্রে সিডাব্লিউআইপির মানে কি হতে পারে? কোম্পানি সিডাব্লিউআইপির মানে হচ্ছে আইটি কোম্পানির ক্ষেত্রে মানে কোম্পানি তাদের অফিস ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে চাইছে। এবার যত বেশি কোম্পানি অফিস ওপেন করবে তার মানে কি কোম্পানি তত বেশি এমপ্লয় নেবে, মানে কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটিস আছে যেটাকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে। এবং যদি আপনি কোম্পানির এখানে ক্যাশ ফ্লো দেখেন তাহলে কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভে আছে, মানে কোম্পানির যে নেট প্রফিট দেখায় সেটা কোম্পানির ঘরে আসে। এবং যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে যেটা 74.51% স্টেক ছিল সেটা তারা অবশ্যই ডিক্রিজ করেছে, 68.68%-এ নিয়ে এসছে। কিন্তু যদি আপনি এখানে এফআইআই এবং ডিআইআই স্টেক দেখেন তাহলে লেটেস্ট 2-3 কোয়ার্টারে যদি আপনি এফআইআই স্টেক দেখেন, এফআইআই 10% থেকে 8%-এ এসেছে, তারা কিছুটা কমিয়েছে। কিন্তু যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, ডিআইআই দেখুন এখানে কয়েকটা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে, 4% থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে তারা কিন্তু 11.61%-এ নিয়ে গেছে। এবং যদি আপনি পাবলিকের স্টেক দেখেন তাহলে পাবলিকের কাছে মাত্র 11% স্টেক আছে, বাকিটা এখানে পজিটিভ মানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই। এবং এই যে পাবলিকের কাছে 11% দেখছেন, এখানে পুরোটাই পাবলিকের কাছে 11% নেই, এখানে যাদের কাছে 1% স্টেক থাকে তাদের 1% স্টেকটাকেই কিন্তু এখানে দেখানো হয়। এবং কোম্পানি 1 লাখের উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন, সুতরাং এখানে কিন্তু যদি মানে অনেক বড় বড় ইনভেস্টরদের যদি ইনভেস্টমেন্টও থাকে, যদি 1%-এর কম থাকে সেটা কিন্তু এখানে দেখানো হবে না। সুতরাং এই যে পাবলিকের কাছে আপনি 11% দেখছেন, এখান থেকে কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছেও কিছুটা হলেও আছে, কারণ কোম্পানি ফান্ডামেন্টালি সুপার সাউন্ড এবং কোম্পানি ফিনান্সিয়ালি সুপার গ্রেট। তো বন্ধুরা আমি মনে করছি এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কী কী রিজন আছে? কোম্পানি গ্রোয়িং সেগমেন্ট থেকে বিলং করে, কোম্পানি ফিনান্সিয়ালি সুপার গ্রেট, কোম্পানির প্রোমোটার সৎ এবং নেক, এবং কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালি প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল আছে, যেই পজিটিভ সাইন একটা শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দরকার। সুতরাং আমি মনে করি আজকের ভিডিওতে আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পারলাম যে এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কী কী রিজন আছে। যদি এলটিআই মাইন্ডট্রি কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।